কিছুক্ষণের জন্য এখানে গাড়ি থামাবো। রাস্তার পাশে থাকা একটা সস্তা ধরনের হোটেল আর সার্ভিস স্টেশনের দিকে তাকিয়ে বলল সালার, একটু টায়ার চেক করাতে হবে। গাড়িতে অতিরিক্ত টায়ার নেই। মাঝ রাস্তায় কোথাও টায়ার ফ্ল্যাট হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। ইমামা মাথা নেড়ে সায় জানায়। গাড়ি ঘুরিয়ে ভেতরে ঢোকে সালার। তখন দূরে কোথাও ফজরের আজান দিচ্ছে। হোটেলে কাজ করা 2-4 জন কর্মচারী ছাড়া আর কেউ ছিল না ওখানে। গাড়ি ভেতরে ঢুকতে দেখে একজন লোক বেরিয়ে আসে। হয়তো গাড়ির শব্দ শুনেছিল। গাড়ির দরজা খুলে বাইরে বের হয় সালার। ইমামা সিটের পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। আজানের আওয়াজ বাড়ছে। চোখ খুলে ফেলে। গাড়ির দরজা খুলে নিজেও বের হয়। দরজা খোলার শব্দে সালার মাথা ঘুরিয়ে তাকায়। এখানে কতক্ষণ থাকতে হবে? জিজ্ঞেস করলো ইমামা। 10 থেকে 15 মিনিট। একবার ইঞ্জিনও চেক করিয়ে নেব। আমি নামাজ পড়ব। অজু করা লাগবে আমার। স্যার কিছু বলার আগেই হোটেলের লোকটা ডেকে বলল, আপা অজু করলে এই ড্রাম থেকে পানি নেন। আর নামাজ কই পড়বে? লোকটাকে জিজ্ঞেস করলো সালার। এই তো সামনের রুমে, আমি যাই নামাজ দেই। সে 5 পে করছিল। আগে যাই নামাজ দে, এরপর এসে ইঞ্জিন চেক করছি। লোকটা রুমের দিকে যেতে যেতে বলল। সালাদ দূর থেকে ইমামাকে ড্রামের পাশে উস্কো খুস্কো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনিচ্ছাকৃত সামনে এগিয়ে যায়। ওটা আলকাতরার বিশাল এক খালি ড্রাম, যার ঢাকনা দিয়ে ঢেকে রাখা। ভেতর থেকে পানি কিভাবে বের করব? পায়ের শব্দ টের পেয়ে পেছনে ফেরে ইমামা। এদিক ওদিক তাকিয়ে একটি দূরে খালি একটি বালতি পড়ে থাকতে দেখে সালার। ওটা নিয়ে আসে ও। আমার মনে হয় এই বালতি দিয়ে পানি বের করে। বলতে বলতে ড্রামের ঢাকনা খুলে বালতি দিয়ে পানি তোলে। আমি করিয়ে দিচ্ছি উজু। ইমামার চেহারা অস্বস্তি দেখে ও। ইমামা কিছু না বলে জামার হাতা উপরে তুলতে থাকে। ঘড়ি খুলে সালারের দিকে বাড়িয়ে দেয়। এরপর একটু উঁচিয়ে ফ্লোরে বসলো। সালার বাড়িয়ে রাখা হাতের উপর পানি ঢালে। ইমামা কেঁপে উঠে সাথে সাথে হাত পেছনে সরিয়ে নেয়। কি হয়েছে? স্যার অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিছু না, পানি খুব ঠান্ডা। তুমি পানি ঢালো। আবার হাত বাড়ায় ইমামা। স্যার পানি ঢালতে থাকে। ইমামা অজু করতে লাগলো। এই প্রথম ওর হাত কনুই পর্যন্ত দেখলো সালার। কিছুক্ষণের জন্য ওর কনুই থেকে চোখ ফেরাতে পারল না। এরপর সালারের চোখ ওর কনুই থেকে চেহারায় গিয়ে আটকায়। চাদর না সরিয়ে খুব সাবধানে মাথা, কান ও ঘাড় মাসেহ করেছে ইমামা। আর সালারের চোখ ওর হাতের নড়াচড়ার সাথে সফর করছে। ওর গলার স্বর্ণের চেন এবং চেনের সাথে ঝুলতে থাকা মুক্তাও এই প্রথম আবিষ্কার করে। এর আগে যতবার দেখেছে চাদর জড়ানো দেখেছিল। চাদরের রং আলাদা হতো, কিন্তু ইমামা সবসময় একইভাবে তা জড়িয়ে রাখত। তাই ওর শারীরিক অবকাঠামোর দিকে কখনো খেয়াল করার সুযোগ পায়নি সালার। পায়ে আমি পানি ঢেলে নিচ্ছি। ইমামা দাঁড়িয়ে সালারের হাত থেকে বালতিটা নেয়, যা প্রায় খালি হওয়ার দিকে। সালার কয়েক পা পিছিয়ে আবিষ্টতা নিয়ে তাকিয়ে রইল। ইমামার অজু শেষ হলে সালারের আবিষ্টতাও ভেঙে যায়। ঘড়ি ইমামার দিকে পাড়ায়। সামনে পেছনে হেঁটে ওরা সেই রুমে আসে
যেখানে সার্ভিস স্টেশনের লোক ঢুকেছিল। সে ততক্ষণে একপাশে জায়নামাজ বিছিয়ে রেখেছে। ইমামা নিঃশব্দে জায়নামাজের দিকে এগিয়ে যায়। রুমে কিছু চেয়ার ও ছোট্ট একটা টুল ছিল। রুমটা যেন কাজে ব্যবহার করা হয়। তাৎক্ষণিকভাবে অনুমান করতে পারল না সালার। সামনে এগিয়ে জানালার মতো কাউন্টারে গিয়ে দাঁড়ায়। আমাদের 2 কাপ চা দিও, ওখানে থাকা ছেলেটাকে বলে সালার। ছেলেটা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মাথা নেড়ে স্টোভ জ্বালাতে যায়। রুমে ফিরে আসে ও। ইমামা তখনও নামাজে, একটা চেয়ার টেনে বসে টেবিলের দিকে পা বাড়িয়ে ইমামাকে পর্যবেক্ষণ করতে থাকে। ওর ধারণা ছিল নামাজ শেষ করে ইমামা মোনাজাতে নিজের অবস্থার কথা ভেবে কান্নায় ভেঙে পড়বে, যেটা স্বাভাবিক। কিন্তু ওর অনুমান ভুল প্রমাণিত হয়। ইমামা মোনাজাতের জন্য হাত তুললেও যেমনটাও ভেবেছিল তেমন কিচ্ছু হলো না। সাধারণভাবে মোনাজাত শেষে 2 হাত মুখের উপর দিয়ে আমিন বলে উঠে যায় ইমামা। গোপনে একটা শ্বাস ফেলে চোখ সরিয়ে এনে সালার। লাহোর চত্বরে প্রবেশ করতে ইমামা বলল, তুমি এখন আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিতে পারো, আমি চলে যেতে পারবো। তুমি যেখানে যাবে আমি সেখানেই নামিয়ে দিচ্ছি। এত কুয়াশার মধ্যে কোনো ট্রান্সপোর্টের অপেক্ষা করতে অনেক সময় লাগবে। রাস্তা তো কোনো প্রায় সুনসান, যদিও সকাল হয়ে গেছে, কিন্তু কুয়াশা সবকিছুকে ঢেকে রেখেছে নিজের চাদর জড়িয়ে। জানা নেই কোথায় যাওয়া উচিত, কিসের ঠিকানা বলবো। এখন হয়তো হোস্টেলে যাব, তারপর ওখান থেকে। তাহলে আমি তোমাকে হোস্টেলে দিয়ে আসছি। কিছু রাস্তা এভাবেই নীরবতায় কাটে। হোস্টেল কিছুটা দূরে থাকতেই ইমামা বলল, ব্যাস এখানে গাড়ি থামাও, বাকিটা চলে যাব। আমি তোমার সাথে হোস্টেলে যেতে চাই না। সালার রাস্তার পাশে গাড়ি থামায়। গত কয়েক সপ্তাহ অনেক সাহায্য করেছো তুমি আমার, এজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তোমার সাহায্য না পেলে আজ আমি এখানে থাকতাম না। একটু থেমে আবার বলে ইমামা, তোমার মোবাইল আমার কাছে, এটা এখন আমার দরকার, তবে কিছুদিন পর পাঠিয়ে দেব। দরকার নেই, তুমি এটা রাখতে পারো। কিছুদিন পর আমি যোগাযোগ করব, তখন ডিভোর্সে পেপার পাঠিয়ে দিও। আশা করি আমার বাবা আমাকে কিছু বলবে না। এটা বলার দরকার ছিল? সালাদের ভ্রু কুঁচকে যায়। কিছু বলার হলে অনেক আগেই বলে দিতাম। শীতল কণ্ঠে বলল, তুমি আমাকে ভীষণ বাজে ছেলে মনে করতে। এখনো কি আমার ব্যাপারে তোমার রায় একই আছে, নাকি নিজের রায় কোনো পরিবর্তন এনেছ? বাঁকা হেসে জিজ্ঞেস করলো, এখন তোমার মনে হয় না আমি আসলে একটা ভালো ছেলে? হতে পারে, ইমামা মৃদু আওয়াজে বলল। ওর কথায় ধাক্কা খায় সালার। হতে পারে? অবিশ্বাস্য ভঙ্গিতে হাসল। এখনো শুধু হতে পারে। তুমি খুব অকৃতজ্ঞ ইমামা। তোমার জন্য আমি এত কিছু করলাম, যা এই যুগের কোনো ছেলে করবে না। এরপরও তুমি আমাকে ভালো মেনে নিতে প্রস্তুত নও। আমি অকৃতজ্ঞ না, স্বীকার করি তুমি অনেক উপকার করেছ, অন্য কেউ যা করতো না। সালার ওকে থামিয়ে বলল, তার মানে আমি ভালো, তাই না? ইমামা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। না, আমি জানি তুমি এটাই বলতে চাও। যদিও প্রাচ্যের মেয়েদের নীরবতাকে সম্মতি বলে ধরা হয়, কিন্তু তোমার নীরবতা তোমার অসম্মতি। ঠিক বলছি না?
আমরা অহেতুক তর্ক করছি। হতে পারে, সারার কাঁধ ঝাঁকিয়ে বলে। কিন্তু আমি অবাক হই যে তুমি। এবার ইমামা ওকে থামিয়ে বলল, তুমি অবশ্যই আমার জন্য অনেক কিছু করেছো। যদি আমি তোমাকে না চিনতাম তাহলে বিনা দ্বিধায় তোমাকে একজন ভালো মানুষ মনে করতাম, এমনকি বলেও দিতাম। কিন্তু আমি তোমাকে এত ভালো করে চিনি যে আমার জন্য এটা বলা কঠিন। সালার এক দৃষ্টিতে ইমামার দিকে তাকিয়েছিল। যে মানুষটা আত্মহত্যার চেষ্টা করে, মদ খায়, নিজের রুমে মেয়েদের নগ্ন ছবি দিয়ে ভরে রাখে, সে ভালো মানুষ হতে পারে না। ইমামা সহজ গলায় বলল, আচ্ছা, যদি এমন কারো কাছে যেতে যে এই 3 কাজের কোনোটাও করে না, তোমাকে সাহায্য করলো না, তবে সে তোমার জন্য ভালো মানুষ হতো? সালাদ জোরে বলল, যেমন জালাল স্যার। ইমামার চেহারার রং বদলায়। হ্যাঁ, সে আমাকে সাহায্য করেনি, আমাকে বিয়ে করেনি, কিন্তু এর মানে এই না সে খারাপ হয়ে গেছে। সে একজন ভালো মানুষ এবং আমার কাছে এখনোই ভালো আছে। আমি সাহায্য করেছি, বিয়ে করেছি তোমাকে, কিন্তু তবু এর মানে এই না আমি ভালো হয়ে গেছি। আমি এখনো তোমার কাছে খারাপ রয়ে গেছি। সারার বিদ্রুপের হাসি হাসে। তোমার নিজের ব্যাপারে কি রায় মামা? তুমি একটা ভালো মেয়ে? আচমকা তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো। এরপর উত্তরের অপেক্ষা না করে বলতে লাগলো, আমার কাছেও তুমি ভালো মেয়ে না। তুমি একটা ছেলের জন্য বাড়ি ছেড়ে পালিয়েছ, নিজের বাগদত্তাকে ধোঁকা দিয়েছ, ফ্যামিলির মান সম্মান নষ্ট করেছ, কোনোরকম সৌজন্যতা বোধ না রেখে একের পর এক বলেই যাচ্ছিল। ইমামার চোখে হালকা আর্দ্রতা আসে। তুমি ঠিক বলেছ, আমি সত্যিই ভালো মেয়ে না। এই বাক্য এখন আমার অনেকের কাছে থেকেই শুনতে হবে। তোমাকে আমি এ বিষয়ে অনেক লম্বা চওড়া ব্যাখ্যা দিতে পারি, কিন্তু কোনো ফায়দা নেই। তুমি বুঝবে না। ধরো আমি তোমাকে লাহোর না এনে যদি অন্য কোথাও নিয়ে যেতাম তাহলে? কিন্তু আমি নিরাপদে এখানে নিয়ে এসেছি। এটা তোমার প্রতি আমার কত বড় এহসান কোনো আন্দাজ আছে? ইমামা ঘাড় ঘুরিয়ে সালারের দিকে তাকায়। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে না। সালার ওর কথায় হাসে। আমার উপর বিশ্বাস ছিল? কেন? আমি তো বাজে ছেলে? তোমার উপরে না, আল্লাহর উপরে বিশ্বাস ছিল আমার। সালারের কপালে কিছু ভাঁজ পড়ে। আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি সব ছেড়েছি। তাই এমনটা কখনো হতে পারে না যে তিনি আমাকে তোমার মতো মানুষের হাতে হেয় করবেন। এটা সম্ভবই ছিল না। ধরে নাও যদি এমন কিছু ঘটে যেত। সালাদ জোর দেয়, আমি এমন কিছু কেন ধরবো যা ঘটেনি? ইমামাও নিজের কথায় অনড়। অর্থাৎ তুমি আমাকে কোনো ধরনের ক্রেডিট দিতে রাজি না? সালার হাসলো। ধরো এখন যদি আমি তোমাকে যেতে না দিই তাহলে কি করবে? গায়ের দরজা যতক্ষণ আমি না খুলছি ওটা খুলবে না, তুমিও জানো। এখন বলো কি করবে? ইমামা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না হলে এটাও করতে পারি। সালার ড্যাশবোর্ডে পড়ে থাকা মোবাইল তুলে একটা নাম্বার টাইপ করে, তোমার বাড়িতে ফোন করি। মোবাইল স্ক্রিনে ইমামার চোখের সামনে নাড়ে যেখানে ইমামার বাড়ির নাম্বার ছিল। আমি তাদেরকে বলে দেই তুমি কোথায় আছো, কার সাথে আছো। এরপর এখান থেকে সোজা নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তাদের হাতে তুলে দেই।
তখন তোমার আস্থা বিশ্বাসের পরিণাম কি দাঁড়াবে? বিদ্রুপের ভঙ্গিতে বলছিল। ইমামা চুপচাপ তাকিয়ে আছে। সালার বেশ খুশি হয়। মোবাইল রেখে দেওয়ার আগে কয়েকবার ইমামার চোখের সামনের স্ক্রিনে নাড়ে। কত বড় এহসান করছে এমন না করে। মোবাইল ড্যাশবোর্ডে রাখতে রাখতে বলল সালার, তুমি অসহায়, কিছু করার নেই। এমন অবস্থায় রাতে অন্য কোথাও নিয়ে গেলেও তোমার কিছু করার থাকতো না। আমি তোমাকে গুলি করতাম। সালার অবাক হয়ে থাকিয়ে হো হো করে হেসে উঠল। কি করতে? আমি তোমাকে গুলি করতাম। ইমামা একই ভঙ্গিতে থেমে থেমে বলল। সালার স্টিয়ারিং এর হুইলে 2 হাত রেখে হাসে। জীবনে কখনো পিস্তল দেখেছ? ঠাট্টা করে। ইমামা পায়ের দিকে ঝুঁকে হাত বাড়ায়। এরপর উঠে সোজা হয়ে সালারকে বলল, হয়তো এটাকেই বলে। সালার হাসতে ভুলে যায়। ইমামার ডান হাতে ছোট্ট সাইজের সুন্দর একটা দামি লেডিস পিস্তল, এবং ধরার স্টাইল দেখেই বোঝা যায় তা কোনো আনাড়ির হাতে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে গুলি করতে পারতে? হ্যাঁ, দরকার হলে। কিন্তু আমি তা করিনি, কারণ তুমি কোনো ছল করনি। স্থির কণ্ঠে বলল ইমামা। পিস্তল ওর দিকে তাক করেনি, শুধু হাতে ধরে রেখেছিল। গাড়ির লক। কথা অসমাপ্ত রেখেই সালারকে ইশারা করে বলল। সালার অনিচ্ছা সত্ত্বেও নিজের পাশে থাকা বাটন প্রেস করে দরজা আনলক করে। ইমামা দরজা খুলে পিস্তলটা কোলে থাকা ব্যাগে ঢুকিয়ে নেয়। দুজনের মাঝে আর কোনো কথা হয় না। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দেয় ইমামা। সালার ওকে দ্রুত পায়ে আসন্ন একটা ওয়াগনের দিকে গিয়ে তাতে উঠে যেতে দেখল। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর, যে কোনো মানুষের চেহারা পড়ে ফেলতে পারে। এ বিষয়ে নিজেকে নিয়ে সালারের বেশ গর্ব ছিল। কিন্তু সে কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে গাড়িতে বসে স্বীকার করে নেয় ইমাম হাশিমকে পড়তে পারেনি ও। স্টিয়ারিং এ হাত রেখে অবিশ্বাস্য নিয়ে ওখানে বসে রইল অনেকক্ষণ। ইমামার প্রতি ওর অপছন্দটা আরো কিছুটা বেড়ে যায়। ফেরার পথে কুয়াশা উপেক্ষা করে দ্বিগুণ গতিতে গাড়ি চালিয়ে আসে। পুরো রাস্তা মস্তিষ্কে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিল। ইমামা পিস্তল কোথা থেকে বের করলো? ও পুরো বিশ্বাসের সাথেই বলতে পারে, যখন ইমামা অজুর জন্য পা ধুচ্ছিল তখন পিস্তল গোড়ালিতে ছিল না। না হলে নিশ্চয়ই ওর চোখে পড়তো। এমনকি নামাজ পড়ার সময়ও ইমামাকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করেছে। পিস্তলটা তখনও ইমামার গোড়ালিতে বাঁধা ছিল না। বার্গার খেয়ে চা শেষ করে ইমামা গাড়িতে এসে বসে, কিন্তু ও কিছুক্ষণ পর আসে। তার মানে নিশ্চয় পিস্তল ব্যাগে ছিল, আন্দাজ করতে থাকে ও। যখন বাড়িতে পৌঁছায় তখন ওর মুড বেশ খারাপ। গেট দিয়ে গাড়ি ভেতরে ঢোকানোর সময় দারোয়ানকে নিজের দিকে ডাকে। রাতে আমি যে মেয়ের সাথে গিয়েছি কাউকে এ ব্যাপারে বলবে না, বরং রাতে আমি কোথাও যাইনি, বুঝেছ? সালার হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল। যে কাউকে বলবো না। দারোয়ান বিশ্বস্ততার সাথে মাথা নাড়ে। সে আহাম্মক না যে এ ধরনের কথা অন্যদের সাথে বলে বেড়াবে। নিজের রুমে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সেদিন অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না ওর। সালাদ তখন গভীর ঘুমে, যখন রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ কানে আসে।
সঙ্গে সঙ্গে উঠে বসল। দরজা থেকে সত্যি শব্দ আসছে। আধ খোলা চোখে দেয়াল ঘড়ির দিকে তাকাই। 4টা বাজছে। চোখ ঘষতে ঘষতে বিছনা ছেড়ে উঠল। দরজার ওপাশে থাকা মানুষের উপর ভীষণ রাগ লাগছে। রাগে বিড়বিড় করতে করতে ঝট করে দরজা খুলে। বাইরে কাজের লোক দাঁড়ানো। কি সমস্যা তোমার? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? ভাঙতে চাও নাকি? কাজের লোকের উপর চিৎকার করে ও। সালার সাহেব, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। কাজের লোক ঘাবড়ানো অবস্থায় বলল। রাগ আর ঘুম মিনিটের ব্যবধানে উধাও হয়ে যায় ওর। 1 সেকেন্ডেরও কম সময়ে পুলিশ আসার কারণ বুঝে ফেলল। কিন্তু ইমামার পরিবার আর পুলিশের তৎপরতা দেখে আশ্চর্য হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এরা কিভাবে ওর কাছে পৌঁছে গেল? পুলিশ কেন এসেছে? নিজের কণ্ঠ স্থির রেখে ভাবলেশহীন মুখে জিজ্ঞেস করলো। সেটা তো বলেনি, শুধু বলেছে আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু দারোয়ান গেট খুলেনি। তাদেরকে বলেছে আপনি বাড়ি নেই। কিন্তু তাদের কাছে আপনার ওয়ারেন্ট আছে। তারা বলছে এমনিতেই ভেতরে ঢুকতে না দিলে জোর করে ঢুকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। সালার স্বস্তির নিঃশ্বাস ফেলে। দারোয়ান বুদ্ধির বহিঃপ্রকাশ দেখিয়েছে। নিশ্চয় আন্দাজ করতে পেরেছে পুলিশ কাল রাতের ঘটনা নিয়ে তদন্ত করতে এসেছে, তাই পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি ও যে সেটাও জানায়নি। তুমি চিন্তা করো না, আমি কিছু করছি, সালার কাজের লোককে বলল। এটা কোনো সাধারণ লোকজনের বাড়ি হলে এতক্ষণে পুলিশ দেয়াল টপকে ঢুকে পড়ত। কিন্তু এখন ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বাড়ির আকার এবং এলাকার অবস্থান তাদেরকে দোটানায় ফেলে দিয়েছে। যদি ইমামার পরিবার সেই পরিমাণ নাম ডাকছিল না হতো, তাহলে পুলিশ এই সেক্টরে আসার, বিশেষ করে ওয়ারেন্ট নিয়ে আসার সাহসই করতো না। কিন্তু এই মুহূর্তে পুলিশের জন্য জলে কুমির ঢাঙ্গায় বাঘের মতো অবস্থা ছিল। সালার রুমে এসে ফোন তুলে করাচিতে সিকান্দার ওসমানের কাছে কল করে, পাপা, এক ছোট্ট ঝামেলা হয়ে গেছে। আমাদের বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের কাছে আমাকে গ্রেফতারের ওয়ারেন্ট। সিকান্দার ওসমানের হাত ফসকে মোবাইল পড়তে পড়তে বেঁচে যায়। কেন জানি না পাপা, ঘুমাচ্ছিলাম আমি। কাজের লোক এসে জাগিয়ে বলল। আমি কি পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করব তারা কেন আমাকে গ্রেফতার করতে এসেছে? সালার খুব নির্দোষ ভাব নিয়ে জিজ্ঞেস করলো। না, বাইরে বের হওয়ার বা পুলিশকে ভেতরে ঢোকাতে দেওয়ার দরকার নেই। নিজের রুমেই থাকো, আমি কিছুক্ষণ পর ফোন করছি। সিকান্দার ওসমান তড়িঘড়ি করে ফোন রাখলেন। সালার নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেয়। জানতো একটু পর পুলিশ আর থাকবে না। ঠিক তাই হলো। 10 থেকে 15 মিনিট পর কাজের লোক এসে পুলিশের চলে যাওয়ার খবর জানায়। কাজের লোক ওর সাথে কথা বলছিল। এর মাঝেই সিকান্দার ওসমানের কল আসে। পুলিশ চলে গেছে? সিকান্দার ওর গলা শুনে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, চলে গেছে। সালার খুব স্বস্তির ভঙ্গিতে উত্তর দেয়। এখন তুমি আমার কথা শুনো। আমি আর তোমার মা রাতে করাচি থেকে ইসলামাবাদে আসছি। ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের হবে না, শুনেছো তুমি? তার কথা বলার ধরন সালারের কাছে অদ্ভুত লাগে। সিকান্দার ওসমান ওর সাথে খুব রাগী কণ্ঠে কথা বলছিল। শুনেছি। অপর পাশ থেকে সিকান্দার ওসমান কল কেটে দিলেন। সালারও ফোন রেখে দিচ্ছিল। যখন ওর চোখ রুমের কার্পেটের উপর পড়ে, ওখানে জুতোর ছাপ। কাজের লোকও অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে, যা জানালা থেকে সারিবদ্ধ আকারে রুমের ভেতরের দিকে এসেছে। জুতার দাগগুলো পরিষ্কার করো।
নির্দেশের সুরে বলল ও। কাজের লোক রুম থেকে বেরিয়ে যায়। সারাহ জানালার কাছে এসে স্লাইডিং উইন্ডো পুরো খুলে দেয়। ওর অনুমান ঠিক, জুতো সে কাদামাখা ছাপ বারান্দায়ও আছে। ইমামা নিজেদের কেয়ারি থেকে দেয়াল টপকে ওদের কেয়ারিতে ঢুকেছে, যার কারণে জুতার তলায় কাদা ছিল। শিশিরের কারণে ওখানে মাটি কম, কাদা বেশিই ছিল। বারান্দার সাদা মার্বেলের মেঝেতে সে ছাপগুলো নিখুঁত লাইনের মতো দেখাচ্ছে। ও লম্বা একটা শ্বাস টেনে ভেতরে চলে আসে। কাজের লোক রুমের দাগগুলো পরিষ্কার করছিল। বাইরে বারান্দায়ও কিছু ছাপ আছে, সেগুলো পরিষ্কার করে দিও। সারাহ তাকে বলল। এগুলো কার পায়ের ছাপ? কাজের লোক কৌতূহল দমিয়ে রাখতে পারল না। আমার। সারাহ মেজাজ দেখিয়ে বলল তাকে।